আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী। ওম কোটি কোটি লস্যায় ললাট ফলকাদ্রুতম কালী করলা বদনা বিনিষ্কান্তা শিপাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দেবী চর্ম পরিধানা শুষ্ক মাংসদি ভৈরবা অতি বিস্তর বদনা জিহ্বালল রসনা নিমগ্না রক্ত নয়না নাদাপৃত দিংমুখা কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম মুখ্যদা দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। স্যার, এই সেই শ্মশানকালী মন্দির যাকে ঢাল করে চলছে কালো দুনিয়ার কারবার, সমস্ত রকম সমাজ বিরোধী কাজের এ হলো 1 নম্বর পীঠস্থান। আইসি যে মন্দিরে মা কালীর অধিষ্ঠান, সেই ভক্তির স্থানে ধর্মের আড়ালে চলছে নানা অপরাধ। এতে রীতিমতো চাঞ্চল্যকর তাজ্জব কাণ্ড, যাকে বলে কেলোর কীর্তি। এর কুকীর্তির শেষ নেই স্যার। ড্রাগ থেকে নারী পাচার, জঙ্গলের কাঠ থেকে খাদানের কয়লা লুট, এমনকি গভীর রাতে মধুচক্রের আসর, আর কত বলবো স্যার। ও মাই গড, এই যে হার্ডিং করা ক্রাইম কেস, আজ তো মনে হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের রাতে কেঁচো ঘুরতে কেউটি বেরিয়ে পড়বে। এ হলো সেই কালকেউটে স্যার, যে নিজের ছায়াকেও ছবল মারে। ভাবতে পারেন এই মন্দিরের পুরোহিত ওই চন্দ্রকান্ত চৌধুরী এই চোরাচালান কারবারের মূল পান্ডা, যে বাবা ঠাকুর নামে সাধুর মুখোশে এই গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে ভয় দেখিয়ে নিজের কৃতদাস বানিয়ে রেখেছে। আশ্চর্য, এটা রীতিমতো ক্যালকাউটের কাণ্ড। না 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 না, এই যে রহস্য রোমাঞ্চ আমরা গোয়েন্দা গল্পকে হারবে না। কিন্তু আমি জানি স্যার, ওই ভণ্ড পাষণ্ড চন্দ্রকান্ত চৌধুরী ওরফে বাবা ঠাকুরের প্রত্যেকটি অপরাধের ঘটনা, ওর সমস্ত অপরাধের তথ্য, সাক্ষ্য প্রমাণ সহ আমার এই ডায়েরিতে লেখা আছে স্যার। এই দেখুন দেখুন স্যার, আমি দেখছি আর অবাক হচ্ছি। এটা একটা নিছক ডায়েরি নয়, এটা হচ্ছে ওই ভণ্ড সাধু বাবা ঠাকুরের ডেথ সার্টিফিকেট। এনিওয়ে, আপনি এত কিছু প্রমাণ পেও এর আগে কেন ব্যবস্থা নেননি? কি করে নেব স্যার? এর আগে এই থানায় যত অফিসার এসেছেন সবাই ওই বাবা ঠাকুরের নোটের বান্ডিলে বন্দি। তাই বিশ্বাস করতে পারিনি স্যার। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন, আমি যখন এসে গেছি তখন আইন তার নিজের পথেই চলবে। কথা দিচ্ছি, এই ডায়েরির সূত্র ধরে ওই ভণ্ড সাধু বাবা ঠাকুর ওরফে চন্দ্রকান্ত চৌধুরীর হাতে আজ রাতের মধ্যে হাত করা আমি পড়াবই। সেই আশাতেই তো বুক বেঁধে আছি স্যার, কিন্তু আপনি আর দেরি করবেন না। ওই পাষণ্ডটাকে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আমাদের সব হিসেব উঠতে দিতে পারে। সেগুলো বলি, আমি যখন এসে গেছি তখন সব প্ল্যান আমি আমার প্ল্যান মতো করবো। কিন্তু আমি আটঘাট বেঁধে এনেছি, সঙ্গে নিচে সার্চ ওয়ারেন্ট। পালাবার চেষ্টা করলে এই পিস্তলের গুলিতে বাবা ঠাকুরের লীলা খেলা একেবারে শেষ করে দেবো। কেমন? মায়ের পুজো শেষ, মন্দিরের দরজা বন্ধ, বাবা ঠাকুর এখন বিশ্রামী। মানুষ তো কোন ছাড়, এই চত্বরে মশা মাছি ও সম্পূর্ণরূপে প্রবাস নিষিদ্ধ। বিধিবদ্ধ সতর্কীকরণ শুনে কোনো লাভ নেই। এই অন্ধ ধর্মের বন্ধ দরজা খুলে দিতে আইনের হাত কখনো কাঁপে না। পবিত্র ধর্মীয় স্থানে আইনের আক্রমণ হলে আগুন জ্বলবে সারা গায়ে আগুন। আগুন নিয়ে খেলার দিন শেষ ভৈরবী। তোমাদের নিজের হাতে সাজানো যত গৃহে তোমরা নিজেরাই আর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ছাই ভস্মই আমাদের সাধনা। তুমি কি ভেবেছো রাজশেখর আমি নগণ্য না পণ্য, নষ্ট নাকি উচ্ছিষ্ট? আমি নিজেই রক্তাক্ত মহাকালী। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কালী মায়ের নামে আপনারা সমাজের কলঙ্ক, তাই সরে যান এখান থেকে। পুলিশ এই মন্দিরের চারদিক ঘিরে ফেলেছে, তল্লাশির কাজে বাধা দেবেন না। আমি ভৈরবী, তন্ত্র সাধনায় দীক্ষিতা। এই হাতে ত্রিশূল আমার শক্তি আর সাহসের প্রতীক। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ভুল করছো ভৈরবী। অর্থহার বিলাসিতার মোহে তুমি যৌবনে সেজেছো যোগিনী। আমি জানি, আমি সব জানি। তাই আজ আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি রাজশেখর চ্যাটার্জি, সত্যের পথে চলা নির্ভীক সাংবাদিক রাজশেখর চ্যাটার্জি। তাই এই ওপরওয়ালা ভগবান ছাড়া সে কাউকে ভয় পায় না। ছাড়ো, ছাড়ো, না ছাড়বো না, ছাড়বো না।
না বলতে নেই ভৈরবী, এই ভবের ঘরে হ্যাঁ ভাবটাই আসল নবাব গো, যে কোনোদিন অভাবে স্বভাব নষ্ট করে না। জয় মা কালী, জয় মা কালী। আপনি কে? আপনি? আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরে অন্য হাতে শিকার ধরে। আমি শালা সব শকুন সিংহের ককটেল যা। আমি বাবা ঠাকুর গো, বাবা ঠাকুর, কলির কষ্ট করি দূর। জয় মা কালী, জয় মা কালী। ও আপনি আপনি তাহলে সেই চোরাচালান চক্রের পান্ডা চন্দ্রকান্ত চৌধুরী? হাসালেন মায়েরি। মায়ের সেবাই যা ধর্ম, সে করবে অধর্ম, অন্যায়, পাপাচার। আমি সাপ হয়ে কামড়াই, শকুন হয়ে ঠোকরাই, আর সিংহের মতো জ্যান্ত মাথাগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়। আমি যদি পাপী হই, আমার মাথায় পড়ুক বাজ। জয় মা কালী, জয় মা কালী। ভণ্ডামি বন্ধ করুন। বহু কেসের আসামি আপনি, দুর্নীতি আর ব্যভিচারের পাঁকে ডুবে রয়েছেন। গোটা গ্রামকে আপনি গিলে খেয়েছেন, এমনকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবার, এই রাজবাড়িটাকে আপনি সুখে থাকার সিঁড়ি বানিয়েছেন। চুপ করুন। বাবা ঠাকুরের নিন্দে শোনাও মহাপাপ। যার চরণের স্পর্শে কত জটিল রোগ ভালো হয়ে যায়, ভক্তরাও শান্তি পায়, গ্রামের মানুষ সুখে থাকে, তাকে আসামি ভাবতে আপনার লজ্জা করছে না? বলে না ভৈরবী, অমন করে বলে না। রামমোহন, বিদ্যাসাগরের মতন মনীষীদের কপালে জুটেছিল কত লাঞ্ছনা, গঞ্জনা। জয় মা কালী, জয় মা কালী। থামুন, চলুন থানায় চলুন। এই মন্দির নয়, জেলই আপনার জীবনের আসল জায়গা। ধর্মের কল বাতাসে নড়ে অফিসার। কলির অবতার বাবা ঠাকুরকে ধরে নিয়ে গেলে আর একটা কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যাবে। স্বয়ং মা কালীও খড়গ হাতে নিয়ে নেমে আসবে। জয় মা কালী, জয় মা কালী। তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। আচ্ছা অফিসার, আপনাদের থানায় ওই থানকুনি পাতা পাওয়া যাবে তো? ওটা না খেলে না সকালে পেটের পাপটা আমার কোনো মতেই খালাস হতে চায় না। ন্যাকামো বন্ধ করুন। আপনাদের মতো বক ধার্মিকদের ব্রেন আর রাস্তার ড্রেন কোনোদিনই পরিষ্কার থাকে না। চলুন থানায় চলুন। যেতে তো হবেই, সবই আমার পাগলি মায়ের খেলা। অমর শালা খেলার স্টাইলটাই অন্যরকম। সময় খারাপ গেলে আমি শালা ঘড়িটাকে ভেঙে দিই। আচ্ছা অফিসার, থানায় যাওয়ার আগে আমার একটা ছোট্ট অনুরোধ ছিল। তাড়াতাড়ি বলে ফেলুন, সময় নেই। আমার হাতে হ্যান্ডকাপ পরাবার আগে আপনারা দুজনে দয়া করে একটু মায়ের প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ মানে প্রলয়, প্রলয় মানে ধ্বংস, বরবাদ। প্রসাদ গ্রহণ করুন গো, প্রসাদ গ্রহণ করুন। অসম্ভব। ভণ্ডামিতে ভরা অধর্মের অন্ন মুখে দিলে মা কালীর অপমান করা হবে। গরিবের রক্তমাখা প্রসাদ খেলে এই গণদেবতার আদালত ক্ষমা করবে না। সর্বাঙ্গে ব্যথা ওষুধ পাবে কোথা? তবে আমার মায়ের প্রসাদে আশিস আছে গো, যার জোরে ওই অশোক স্তম্ভের ঝুলিতে হয়তো একটা পরমবীর চক্র জুটে যেতে পারে। আর রাজশেখর, তোমার এই ফুটফুটে বাচ্চা মেয়েটা হয়তো এই গায়ের কোনোদিন ধন্যী মেয়ে হয়ে উঠতে পারে। জয় মা কালী। ঠিক আছে ঠিক আছে, আপনার শেষ ইচ্ছা আমরা পূরণ করব। নিয়ে আসুন মায়ের প্রসাদ, আমরা খাবো। ওরে বাঘা, ওনারা প্রসাদ খেতে রাজি হয়েছেন। আয় আয় আয়, মায়ের প্রসাদটা নিয়ে আয় বাঘা, মায়ের প্রসাদটা নিয়ে আয়। জয় মা কালী। প্রসাদ গ্রহণ করুন গো রাজশেখর, মায়ের প্রসাদটা গ্রহণ করুন। এসব এসব কি নাটকবাজি হচ্ছে চন্দ্রকান্ত চৌধুরী? আমার নামে চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরে অন্য হাতে শিকার ধরি। তেলের থেকে বাঁশের দাম কম বলে আমি ফিরিতে বাস দিতে বেশি ভালোবাসি। স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার, বাঁচান বাঁচান। বাঁচাবই তো, বাঁচাবই তো, বাঁচানোটাই তো আমার ডিউটি। মিস্টার চৌধুরী, আমার কাছে পিস্তল আছে। আপনি যদি এই মুহূর্তে এই স্থানটার সদ্ব্যবহার না করেন, তাহলে আমি আপনাকে গুলি করতে বাধ্য হব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ছি ছি অবিশ্বাস, ছি। এত বড় অমানুষ আপনি পবিত্র খাঁকি পোশাকটাকে বিক্রি করে দিলেন। তাহলে তাহলে তো মোটা টাকার অফার পেলে
আপনার মা বোনকেও ওই বেশ্যা পাড়ায় বেচে দেবেন। আরে বোকা কোথাকার, তোকে ধরবার জন্য অনেক আগে থেকে মিস্টার পালের সঙ্গে আমার সেটিং করা ছিল। আরে ভগবান নয় রে, ভগবান নয়, আমার আদালতই হয় আসল খেলা। কি ভেবেছিলি রাজশেখর আমাকে জেলের ঘানি টানাবি? এবার দেখ এখানে মায়ের কাছে বলিদানের দৃশ্যটা। না চন্দ্রকান্ত চৌধুরী, না, একদিন আসবে সময় এই সব কিছুর বদলা নেবে, কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। সারা জীবনে ছোটখাটো পাপ করা উচিত, নয়তো শেষ জীবনে কি গঙ্গা স্নান করতে কি ধোবটাকে? এই বাঘা, ধর সালাকে। আরো আরো আমাকে, আরো আরো এই, তোমরা ঢাক ঢোল কাসর ঘন্টা বাজাও। অনেকদিন এই মন্দিরে বলি হয়নি, আজ আমার মা রক্ত নেবে। রক্ত নেমা মুন্ড মালেনি, রক্ত নেমা, রক্ত নে। নম হরং হোম হরং শোক হরং পাপ হরং দেবী হরং। দেবী দেবী কালী কালী মহাকালী, কালীকে পাপ হরণী ধর্মাত্মক্ষতা দেবী নারায়ণী নমস্তুতে। রাজশেখর, যে হাত দিয়ে তুই আমার বিরুদ্ধে লিখতে চেয়েছিলি সেই হাতটাকে আমি চিরদিনের মতন কেটে নেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। চিৎকার করছো কেন? বলি কি হয়েছে বলবে তো? সর্বনাশ হয়ে গেছে বৌরানী, সর্বনাশ হয়ে গেছে। ছোট সাহেবকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। মালটা তাহলে হা, সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হোয়াট? কি কি বললে সাবিত্রী? সূর্য বাড়ি থেকে পালিয়েছে? আহ! তুমি কি করছিলে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলে? মানে তোকে না আমি বারবার বলেছি সূর্যকে সবসময় নজরে নজরে রাখতে। এই তো দায়িত্ব জ্ঞান। একটা ননসেন্স ইডিয়েট। গাধা পিটিকে ঘোড়া বানানো যায়? আমি বলছিলাম কি সবকিছু গরম হলে মাথাটা ঠান্ডা রাখো। মাথায় আমার আগুন জ্বলছে, আগুন। তোমরা তোমরা কেউ বুঝতে পারছো না, সূর্য আর পাঁচটা ছেলের থেকে সম্পূর্ণ আলাদা। ছোটবেলা থেকে ও অন্য ধরনের, কারোর সঙ্গে মেলে না, একেবারে ব্যতিক্রম। না গো না, এত চিন্তা করো না, তাহলে তোমার বুকের ব্যথাটা আরো বেড়ে যাবে। বোঝার চেষ্টা করো, শুধু তো আজ নয়, এর আগেও বহুবার হয়েছে। ও বাড়ি থেকে পালিয়ে নিজের খেয়ালেই বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ গো বড় সাহেব, হ্যাঁ, ওই যে আমাদের পাগলা বলা মহেশ্বর গো, পাগলা বলা মহেশ্বর, যে শুধু নিজের গায়ে ছাই বস্ত্র মেখে নিজেই আনন্দ পায়। আমি জানি রে কালী, সেটা আমি জানি। তার জন্যই তো এই রাজ পরিবারের আভিজাত্য আর বংশমর্যাদাকে রক্ষা করতে ছোট থেকে সূর্যকে আমি সূর্যের আলো দেখাতে চাইনি, ওকে ঘরবন্দি করে রেখেছি। ঘরে শিক্ষক রেখে ওকে আমি শিক্ষিত করে তুলেছি। লোকে যে যা বলে বলুক, আমি তো জানি আমার সূর্য সূর্যের মতোই উজ্জ্বল। দেখ দেখ, সে কথা এখন আমি বলতে পারি। ঠিক কখন কিভাবে জানতে পারলি যে সূর্য বাড়ি থেকে উধাও হয়ে গেছে? হ্যাঁ বলছি বড় সাহেব, আপনাকে সব ঘটনাই আমি বলছি। আমি জল খাবার বানিয়ে নিয়ে গিয়ে ছোট সাহেবের ঘরে গিয়ে দেখি ছোট সাহেবের দরজা খোলা, বইপত্র খাতা পেন সব এলোমেলো হয়ে পড়ে আছে। ছোট সাহেব নেই ঘরে। এই ছেড়ে যাচ্ছে কবে সুমতি হবে কে জানে। এখন আমি কি করবো সেটাই তো ভেবে পাচ্ছি না। কাজ করলে হয় না? ওই বাবাটাকে খবর দিলে যদি কিছু একটা না শুনে। না না না, তাহলে বাবা ঠাকুর মেখে বসবেন? আরে তার পরামর্শ তত্ত্বাবধানেই তো সূর্যকে তোমার হেফাজতে রেখে ঘরবন্দি করার যোগে নিয়েছি। এখন দেখছি সব দায়টা আমার ঘাড়ে চেপে বসবে। হ্যালো, রুদ্রপ্রতাপ রাজ স্পিকিং। কে? আরে পামেলা, এই তুমি কেমন আছো? আচ্ছা, গুড। আরে এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বাই। পামেলা মাস চাই রাজবাড়িতে, এ তো খুব খুশির খবর। আমাদের বহুদিনের ইচ্ছে ওই পামেলা মার সাথে আমাদের ছেলে সূর্যের বিয়ে হবে। সেটা কিন্তু ঠিক হবে না বৌরানী, কারণ ওই পামেলা
যেটুকু চিনি তাতে করে সূর্যের সঙ্গে খাপ খাবে না, কারণ তেলের জলে কোনোদিন মেশে না। তাছাড়া ছোট সাহেবের সঙ্গে পামেলা মায়ের সম্পর্কটা একেবারে আধার কাজ কলায়। একেবারে কালী একেবারে ঠিক কথা বলেছে সাবিত্রী। ডাক্তারি পাস করা শহরের কালচারের মানুষই পামেলা বাবা ঠাকুরের রিলেটিভ। আমার এই পাগল ছেলেটার সঙ্গে ওর বিয়ে হলে দুটো সংসারেই অশান্তির আগুন জ্বলবে, আগুন। একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা আহা আহা, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের হাত থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আমায় নিয়ে খেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা আহা আহা, আকতি জানাও মেঘের কাছে জল পাবে। তোমার যত্নে গাছ বাঁচিয়ে ফল পাবে। আকতি জানাও মেঘের কাছে তুমি জল পাবে। যদি তোমার যত্নে গাছ বাঁচিয়ে ফল পাবে। তবু আমাকে আর পাবে না, বুঝেছো? আমাকে আর পাবে না, পাবে না। আমায় নিয়ে খেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা আহা আহা, বাহ 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 বাহ, আরে কি সৌভাগ্য আমার! একেবারে শহর থেকে গ্রামে এসে সোজা আমার বাড়িতে এসে হাজির হয়ে গেলে। কি করবো আঙ্কেল, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। বেসিক্যালি আমি একটা খুব স্বার্থপর মেয়ে, তাই তো গায়ে ফিরে আমার ভালো বাবার সঙ্গে দেখা না করে সোজা চলে এলাম এই রাজবাড়িতে। খুব ভালো করেছিস রে মা, কিন্তু এখানে আসার সঙ্গে তোর স্বার্থপরতার ব্যাপারটা ঠিক বুঝলাম না। আন্টি আন্টি, আমি তোমাকে বুঝিয়ে বলছি আন্টি। দেখো আন্টি, জীবনের কিছু ভুলে যাওয়াই ভালো। আর তাই তো সূর্যের সঙ্গে আমার স্বার্থপরতার সম্পর্কটা জড়িয়ে আছে। সূর্যের সঙ্গে সম্পর্ক মানে? গায়ে থাকতে যে ছোট সাহেব ছিল তোমার দু চোখের বিষ, তার সঙ্গে সম্পর্কের কথা শুনে তো ওই রাস্তার গাধারাও হেসে উঠবে। সেটাই তো স্বাভাবিক কালী কাকা। আসলে কি জানো তো কালী কাকা, রাত 12টার পর তারিখ বদলে যায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে। বুঝে ওটা বড় মুশকিল। আরে গ্রাম থেকে শহরে গিয়ে তোমার এই আমূল পরিবর্তন, এ তো মিরাক্কেল ম্যাজিক। যাক, আমার ছেলেটার ভালোভাবে চিনে আমি দুশ্চিন্তা মুক্ত হলাম। নো চিন্তা, নো ভাবনা। আমি যখন এসে গেছি তখন আমার প্রায়শ্চিত্তের তপস্যায় ওই মেঘে ঢাকা সূর্য আবার রোদ্দুর হয়ে ফুটে উঠবে আঙ্কেল। পামেলা, এই পামেলা জীবনে সূর্য একটা স্বপ্ন। সূর্য মানে ওই আকাশে একটাই, সূর্য মানে ডোবার জন্যে সে উঠতেও জানে। আন্টি আমি একবার সূর্যর সাথে কথা বলতে চাই। আন্টি আন্টি আন্টি, আমি সূর্যের সঙ্গে দেখা করতে চাই। কালী কাকা সূর্য কোথায় প্লিজ বলো না। সূর্য? হ্যাঁ কালী কাকা। একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পরিয়েছিল কাটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে। সেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোমাদের মতো সহস্র সহস্র শয়তান। কি ভেবেছো তুমি? বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলেন? আচ্ছা, তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে দিয়ে আমি দিন রাত ঘরে বসে থাকি? এই বাবা মার প্রতি কি তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই? কর্তব্য? যে বাবারা তার সন্তানদের শখ আহ্লাদগুলোকে নিজের হাতে গলা টিপে খুন করে তার বেঁচে থাকার অক্সিজেনটাকে কেড়ে নেয়, তাকে কর্তব্য বোঝাবে কে?
সূর্য? যে আধুনিকা মায়েরা তার ছোট্ট শিশুর বায়না আবদারগুলো চেয়ে বিনোদন জগতের বিজ্ঞাপন দেখতে বেশি পছন্দ করে, তাকে স্নেহ মায়া মমতা শেখাবে কে? আমি বুঝতে পারছি সূর্য, একটা অভিমানের আগুন তোমার বুকে দাও দাও করে জ্বলছে সূর্য। কে তুমি দু চোখে কামনা দৃষ্টি, বুকেতে বাসনার বাসা, মুখেতে মুখোশ পড়া, তার জীবন অভিধানে অভিমান শব্দটাই যে বড় বেমানান। সূর্য, কি পাগলের প্রলাপ বকছো তুমি? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি তো পাগল। আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদলে জনগণকে ভাবে ভাঙা খেলনার মতো ফেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 8-8 বছর সময় নিয়ে নেয়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে চটে শুধুমাত্র মোমবাতির মিছিল, আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কতই দূরে। আমি পাগল, তাই না? আমি পাগল না? আমি পাগল। মন কেন এত কথা বলে, এ পাগল মন কেন এত কথা বলে? কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কতই দূরে। মন কেন এত কথা বলে, এ পাগল মনে মন কেন এত কথা বলে? কালিকাটা আমি বাকি, আমার মনটা বাকি, আজ পারলাম না আমার মনকে বুঝিতে। আমি বাকি, আমার মনটা বাকি, আজ পারলাম না আমার মনকে বুঝিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে? কে বলে আমি বুঝতে পারছি সূর্য, অতীতে তোমায় অবহেলা করে আমি ভুল করেছিলাম। তোমার আবেগ আমার বিবেককে নাড়িয়ে দিয়েছে, কত কষ্ট দিয়েছি তোমায়। কষ্ট সে যে বড় আপেক্ষিক পামেলা। আমার জীবনের কষ্টগুলো না কেউ কোনোদিন জানতে চায়নি, জানো পামেলা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি অনুভব করি যে আমাদের দেশের 100% মানুষের মধ্যে 73.2% মানুষ এখনো অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, যাদের মধ্যে 59% মানুষ কেবলই নারী, তখন নিজেকে শিক্ষিত হিসেবে ভাবতে আমার কষ্ট হয় পামেলা। যখন দেখি আমাদের দেশের বহু মানুষ মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে তাদের সন্তানদের ক্ষুধা জ্বালার অন্তর্ভেদী কান্না নিবারণের আশায় মানুষের দরজায় কে ভিক্ষা চেয়ে বলে, আমাকে কিছু অর্থ সাহায্য করবেন, আমাকে কিছু অর্থ সাহায্য করুন না। আমি না আমার সন্তানটাকে 2 দিন ধরে কিছু খেতে দিতে পারিনি। তখন নিচের খাবারের থালায় ভাত মাছ মাংস দেখে আমার
বুঝবে না গো কালী কাকা, বুঝবে না। আমার এই কষ্টের ভাগ না কেউ কোনো দিন নিতেই পারবে না। আমি নেব সূর্য। হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো, চোখের জলে আমি আমার মহা ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। অনুশোচনার আগুনে পুড়ে শুরু করব আমি আমার নতুন জীবনের পথ চলা। অনুশোচনা? হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো সূর্য, তুমি বিশ্বাস করো, তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি ডাক্তারি পাশ করে এসেছি। কে বললো? কে বললো আমি অসুস্থ? হ্যাঁ, কেন তোমরা বারবার আমাকে অসুস্থ বলে প্রমাণ করতে চাও? কেন? দয়া করুন দিদিমণি, আপনি ছোট সাহেবকে দয়া করে এই ধরনের কথা বলবেন না। আমি কি বলবো না বলবো সেটা কি তোমার মতন একজন অশিক্ষিতর কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে। কারণ যে মানবিকতার শিক্ষাই অশিক্ষিত মানুষটার মধ্যে রয়েছে, তার ন্যূনতম অংশ যদি তোমাদের মতো অর্থের বলে বলিয়ান শিক্ষিত মানুষদের মধ্যে থাকতো, তাহলে বাংলা অভিধানে অমানুষ বলে কোনো শব্দ আর থাকতো না। কাকে কি বলছো তুমি? যার জীবনটাই একটা হারানো অধ্যায়, তাকে লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। হ্যাঁ, লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। আমি তো আমার জীবন অঙ্কটাকে কোনোদিন ওই লাভ ক্ষতির সাথে মেলাতে চাইনি। তবু আমি হাল ছাড়বো না সূর্য, আমার ইচ্ছে পূরণের প্রতীক্ষায় প্রহর গুনে যাব। দু চোখে এঁকে নেব সূর্যের এক মুঠো রোদ, স্বপ্নের রাঙে রাঙিয়ে নেব আমার শপথ। আমি হব সূর্যের 7 পাকে বাঁধা অগ্নি সাক্ষী স্ত্রী, আর এটাই আমার চ্যালেঞ্জ। এই তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? পামেলার মনে কষ্ট দিয়ে আমার বাবা ঠাকুরকে আঘাত করা, এটা রাজবাড়ির ক্ষতি হবে। জীবনটাকে লাভ ক্ষতির জাবদা খাতা করেছেন, তাই বড়লোক হয়েছেন, ব্যবসাদার বনেছেন। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো মিস্টার রুদ্র প্রতাপ রায়, এক মাতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানের কাছে ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন কি? কথাগুলো অপ্রিয় হলেও সত্যি বড় সাহেব। দয়া করে আপনি ওই পামেলার বোধ আমার ছোট সাহেবের মাথায় চাপাবেন না। এই রাস্কেল, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাদের কথার মধ্যে কথা বলো, চাকরের মতোই থাকবে। কি বললেন বৌরানী? আমি চাকর? বাবা ঠিকই বলেছেন তো বৌরানী, আপনি ঠিক কথাই বলেছেন। আমি তো শুধু চাকর, আপনাদের ওই পায়ের জুতো সুখ তোলার মতো, যে জুতোয় ময়লা লেগে গেলে তাকে শুধু হাত দিয়ে হিসাব করতে হয় বৌরানী, কোনোদিন মাথায় তুলে রাখা যায় না। কষ্ট পেও না কালী কাকা, কষ্ট পেও না। আসলে এরা অর্থের অহংকারে ভুলে যায় যে নূপুর সোনার হলেও সেটা পাই থাকে, আর পয়সা টিপ তা যে কপালেই ঠাই পায় গো কালী কাকা। হ্যাঁ, ঠিক বলেছি। তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার কালী কাকার নামে আর একটা বাজে কথা কোনোদিন বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কেউ না। শুনলে তোমার ছেলের কথাগুলো? শুনলে? এখনো বলছে সময় আছে। এইসব ছোট লোক চাকর বাকরদের এই রাজবাড়ি থেকে তাড়াও, নইলে রাজবাড়ির সম্মান আর বেশি দিন টিকানো যাবে। আর পারলে তোমার এই ছেলেকে শিক্ষাটা দাও। শুনে যান আমার কথা বৌরা, দয়া করুন দয়া করুন। কার কাছে দয়া ভিক্ষা চাইছো তুমি? কার কাছে দয়া ভিক্ষা চাইছো? হ্যাঁ, যারা সারা জীবন অন্যায়কে প্রশ্রয় দিয়ে মুখ বন্ধ করে এসেছে, তার কাছে দয়া ভিক্ষা চেয়ে তুমি নিজেকে ছোট করো না কালী কাকা, ছোট করো না তুমি। ছোট সাহেব, এবার তুমি চুপ করো। ছোট সাহেব চুপ করো। ও ঠিক কথাই বলেছে কালী, ভুলটা আমারই। আমি আর কোনো দয়া মায়া করুণা নয়। এখন ওকে যেটা দিতে হবে সেটা হলো উচিত শিক্ষা, যেটা দিতে আমি অনেক দেরি করে ফেলেছি। না আপনার মতো মানুষের কাছ থেকে শিক্ষা নিলে আমার প্রাপ্তির ভান্ডারে গড়ি বসায় মানুষের চোখের জল ছাড়া আর কিছু থাকবে না বাবা। যে শিক্ষা আমাকে বলশালী ব্যক্তিদের পায়ের তলায় বসে লেজ নাড়া কুকুরে পরিণত করবে, সেই শিক্ষা আমার চাই না। সেই শিক্ষা আমার চাই না। মরে যাবে বড় সাহেব, আপনি দয়া করে মারবেন না। একটা কথা শুনে রাখ কালী, ওর হাতে পায়ে শিকল বেঁধে
ঘরে তালা বন্ধ করে ফেলে রাখবি। আর তা যদি না পারিস, তাহলে জেনে রাখ এই রাজবাড়িতে তোর আর কোনো প্রয়োজন নেই। বড় সাহেব, আহ! এটাই তোর বড় সাহেবের হুকুম। বড় সাহেব, বড় সাহেব, তুলে যান, তুলে যান। তোমার খুব লেগেছে তাই না ছোট ভাই? না গো কালী কাকা, না, যা জীবনটাই শূন্য থেকে শুরু, শূন্য দিয়েই শেষ। এই তো ভালো আছি বেশ। চলো চলো কালী কাকা, চলো চলো, আমাকে শিকলটা পরিয়ে দেবে। এসো। না না ছোট ভাই, এই ধরনের কাজ তুমি আমাকে করতে বলো না। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো, না খেতে পেয়ে মরবো। তুমি এই ধরনের কাজ তুমি আমায় করতে বলো না ছোট ভাই, আমি পারবো না ছোট ভাই। কিন্তু এই কাজটা না করলে ওরা যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে গো কালী কাকা। আর তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? আমি যে বাঁচতে চাই কালী কাকা, আমি যে বাঁচতে চাই কালী। হায় ঈশ্বর, এ কি তোমার বিচারিত পর, এ কি তোমার বিধিলিপি? কেঁদো না কালী কাকা, কেঁদো না। আসলে ভাগ্য যার হাতে যেমন রং তুলে দেয়, তাতেই তো আঁকতে হয় জীবনের জলছবি। জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোন কংসের কারাগারে জন্ম নিতে চলেছে নতুন এক যিশু। ছোট এসো কালী কাকা, শিকল করা করিয়ে দেবে। এসো কালী কাকা, শিকলটা পরিয়ে দেবে। এসো কালী কাকা, পারবো না ছোট ভাই, আমি পারবো না ছোট ভাই, ছোট ভাই। হায় ঈশ্বর, এ তুমি আমায় কোন পাপের ভাগিদারি করছিস? আমার হাতে অমূল্য রতন চাপে দিয়েছে, নির্বাচন নিয়েছে, তোকে আমি কি জবাব দেব? তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও, তুমি বলে দাও। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। একদিন আসবে, এই শিকল ছিঁড়বে, রাজবাড়ির প্রতিটি বন্ধ দরজাগুলোকে খুলে দিতে সে আসবে। দেবী বদনের ঢাকের আওয়াজ তুমি শুনতে পাচ্ছ ছোট সাহেব, তুমি শুনতে পাচ্ছ? আমি নিজে ওখানে শুনতে পাচ্ছি ছোট সাহেব, আমি নিজে ওখানে শুনতে পাচ্ছি। সে আসছে, সে আসছে ছোট সাহেব, সে আসছে, সে আসছে। পাপের আগুনে আজ পূর্ণ ছুঁয়েছে, তাই সমাজে হয়েছে পুড়ে ছাই। অধর্ম ছেয়েছে ধর্মনীতিকে আজ কলুষিত গোটা দুনিয়ায়। শাসন নয় শুধু শোষণ চায় দুর্নীতিবাজদের অভিযান। এই অত্যাচারের আজ জবাব দিতে সব সন্ত্রাসের গায়ে শিকল দিয়ে আসছে দে প্রতিবাদ। আমি শুনছ সাথী রাজলক্ষ্মী, আমি শুনছ সাক্ষী রাজলক্ষ্মী, আমি শুনছ সাক্ষী রাজলক্ষ্মী, আমি শুনছ সাক্ষী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী। এত আগুন! ওরে তোরা যেভাবে পানির আগুনটাকে নেভা, ওই বিমর্ষ দৃশ্য আমি যে চোখে দেখতে পাচ্ছি না। ঠাকুর, এ তোমার কেমন বিচার? চিন্তা করবেন না গুরুমা, চিন্তা করবেন না, আশ্রমে সবাই হাত লাগিয়েছে। তোমরা কিন্তু সাবধানে কাজ করো শেখর, আগুনে ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে। ঠাকুর, তুমি এই আশ্রমটাকে আগুনের হাত থেকে বাঁচাও। বাঁচাতেই হবে গুরুমা, বাঁচাতেই হবে। এই যে আমাদের একমাত্র আশ্রয়। কতদিন পর আমার রাজলক্ষ্মী শহর থেকে গ্রামে ফিরছে, আর দেখে শুনে আজকের দিনে এই ঘটনাটা ঘটলো। সেটাই তো, রাজ্য চ্যাম্পিয়ন হয়ে মেয়েটা ঘরে ফিরছে, ভেবেছিলাম কত আনন্দ করব, কিন্তু
তা হ্যারে দীপু, আমি কি একবার দমকলকে খবর দেব? তারা দরকার হবে না গুরুমা, আগুন প্রায় নিভে এসছে। একদম তাই, একদম তাই, একদম তাই। আগুন আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। শুধু শুধু একটাই আফসোস, বহু যত্নে লাগানো গাছগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সবই আমার পোড়া কপাল। কত কষ্ট করে আমার এই আশ্রমটাকে আমাদের রাজলক্ষ্মী নতুন করে সাজিয়েছে, সে যদি এসে দেখে কি যে কষ্ট পাবে। এই দুঃখ কষ্ট দেওয়ার জন্য ওই বাবা ঠাকুরই যে বকলমে এই কাজটা করেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। না 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 জেঠু, এতটা শিওর হওয়া কথা ঠিক হচ্ছে না। কারণ কারণ আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়াই বলা যায়, কারণ বাবা ঠাকুরের এই আশ্রমটা থেকে কুনজর পড়েছে। এমনকি অর্থ আর ক্ষমতার চড়ে আমাদের এই আশ্রম থেকে উচ্ছেদ করতেও পারে। তা যদি হয় তাহলে আমরাও ছাড়বো না। একদিন ওই বাবা ঠাকুর আপনার আরেকটা হাত কেটে দেওয়ার পরেও মিথ্যে সাক্ষী প্রমাণ আর টাকার জোরে পার পেয়ে গেলেও আজ আর পার পাবে না। কারণ যে আগুন আজ আমরা নিভিয়েছি তার দ্বিগুণ আগুনের শিকা ছড়িয়ে দেবে আমার মেয়ে রাজলক্ষ্মী। হ্যাঁ, ঠিক বলেছো। জাস্ট আ মিনিট, লোকাল থানা থেকে আসছি। থানা? থানা মানে? আমার আশ্রমে হঠাৎ পুলিশ? বলবো তার আগে জানতে চাই এই আশ্রমে কতদিন ধরে চলছে নিষিদ্ধ ড্রাগের ব্যবসা, বেআইনি অস্ত্রের কারবার, এমনকি অনাথ শিশু পাচার। এই জন্যই আপনারা পাবলিকের গালাগাল খান। যে পবিত্র আশ্রম কত শিশুদের মানুষ করে কত শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার গড়ে তুলেছে, সেই আশ্রমে আপনার আইন চোখ বন্ধ করে অন্ধ সেজে ক্রাইম খুঁজতে এসেছে। দেখুন, ক্রাইম খোঁজাটি আমার ডিউটি, তাই এই আশ্রমে বেআইনি কারবারে অপরাধে মূল আসামি মিস রাজলক্ষ্মী চ্যাটার্জিকে আমি অ্যারেস্ট করতে এসেছি। কি বলছেন আপনি? রাজলক্ষ্মী মূল আসামি? আপনি কি এই পবিত্র খাকি পোশাকের চাকরিটা ঘুষের টাকায় কিনেছেন, নাকি বাবা ঠাকুরের নোটের বান্ডিলের কাছে নিজের চরিত্রটাকে বিক্রি করেছেন? আশ্চর্য, এরপরেও আপনি হাসছেন। হাসি দেখেই বোঝা যায় ইনি হলেন সেই পুলিশ অফিসার যিনি সারা রাত ওই খারাপ পাড়ায় মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে স্ফূর্তি করে সকালবেলায় কমিশনের টাকায় বইয়ের জন্য ইলিশ কিনে বাড়ি ফেরে। আমি হাসবো নাকি কাঁদবো কিছুই খুঁজে পাচ্ছি না। তা তোমরা তো আমার অভিনয়টা ধরতে পারলে না গুরুমা। অভিনয়? গুরুমা, আমি তো ঠিক চিনতে পারছি না। ভালো করে চেয়ে দেখো তো গুরুমা, এই আশ্রমের অন্ন, জল, হাওয়ায় মানুষ হওয়া, এই অর্ককেই ভুলে গেলে তোমরা। পুলিশ অফিসার হয়েছে। আমি তোমাদের আশীর্বাদ করি গুরুমা, আজই পুলিশের চাকরিতে জয়েন। তা বলো কেমন অ্যাক্টিংটা করলাম? তোর পেটে পেটে এত চাল, যেটু ছাড়ো লাগছে, ঠিক আছে, কিন্তু একটা হিসেব যে কিছুতেই মিলছে না। কি? যে মানুষটার বিরুদ্ধে তোমরা অভিযোগ করছো সেই বাবা ঠাকুরই কিনা এখানে আগুন লাগার খবরটা থানায় জানিয়ে হেল্পের জন্য পুলিশ পাঠাতে বলেছে। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? এই বাবা ঠাকুর আশ্রমের জন্য এত হেল্প করছেন, অথচ আমরা তাকে ভুল বুঝছি। কে ঠিক কে ভুল সেটা সময় বলবে, তাছাড়া আমার হাতে এখন বেশি সময় নেই। গুরুমা, এখন তো সিচুয়েশন ওকে, যে কোনো দরকারে খবর দিও তোমরা। হাজির হবে এই বান্দা, এই তোমাদের অর্ক। পাগল ছেলে কোথাকার। চলি। কিন্তু অর্কর কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটাও কি বিশ্বাস করতে হবে যে একটা বক ধার্মিক এই আশ্রমের ভালো চায়? নমস্কার। এতদিন আমি ছিলাম সামান্য এক মাতৃ সাধক, আজ মায়ের ইচ্ছায় জনতা জনার্দনের আশীর্বাদে জনগণের সেবক। তাই কে বকধার্মিক আর কে ঋত্বিক সেটা সময় বলবে। মনে রেখো, লোকের কথায় হিরে কখনো কয়লা হয়ে যায় না। আর এটাও ঠিক, বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারতে হয়। সে যাই হোক, ডাস্টবিনের এঁটো পাতা কখনো স্বর্গের সিঁড়ি খুঁজে পায় না বাবা ঠাকুর। দস্যু রত্না করে কিন্তু বাল্মীকি মনে হয়ে উঠেছিলেন। তাই আমি ওই বাবা ঠাকুরের পারচুকি দিয়ে এই এলাকার জনপ্রতিনিধি, এখানকার মানুষের দুঃখ দুর্দশা দূর করাই হচ্ছে আমার একমাত্র ব্রত। কাকের কণ্ঠে কোকিলের সুর। বাবা ঠাকুর একটা বিড়ালকে 1000 বার প্লাস্টিক সার্জারি করলেও সে কখনো বগ হয়ে যায় না। বাঘের সঙ্গে বিড়ালের তুলনা করছো রাজশেখর। আমি কিন্তু আগুন লাগার খবরে থেমে নেই, ক্ষতিপূরণের জন্য উপর মহলে জানিয়েছি। এমনকি আমার তহবিল থেকে 5 লক্ষ টাকার অনুদান আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই 5 লাখ টাকা, এই এতগুলো টাকা আপনি আশ্রমকে দান করবেন? এই আপনি তো মহান ব্যক্তি। আমি যাই, সকলকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ যাই। কোটি টাকা দিলেও ওই পাপের একটা পয়সা আমরা স্পর্শ করব না। জানতাম তোমরা একটা পয়সা নেবে না। আসলে
আসলে এই আশ্রমটা তোমাদের দুজনের কাছে রাসলীলা করা বৃন্দাবন ধাম। বাবা ঠাকুর, ঠান্ডা ঠান্ডা মতলব কোকা কোলা। আমি তোমাদের একটা সুযোগ দিয়েছিলাম যে 5 লক্ষ টাকার বিনিময়ে এই আশ্রম ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাবে, কারণ আমি এখানে একটা প্রজেক্ট বানাবো, আর সেটা তোমরা যখন চাও না তখন দেখো আমার খেলা। মানে বাঘা শুরু কর তোর খেলা। এই না, বন্ধ করো। বাঘা রং নাম্বার লাগা। নাম্বার লাগাতে গেলে 50 জন লাগে। যাতে তোর ওই কালো টাকায় কেনা মদ মাংস আর ক্ষমতার মধু কিনে তৈরি হয় না রে, মায়ের বুকের সাদা দুধ খেয়ে হয়। রাজলক্ষ্মী, তোদের কাছে ঘরের লক্ষ্মী বড্ড বোরিং, তাই না? তাই বৌমা লক্ষ্মী পানিশিং, স্ত্রী লক্ষ্মী টর্চারিং, শুধুমাত্র মাটির লক্ষ্মী রেসপেক্টিং, আর ভ্রূণ লক্ষ্মী শুধু ড্রয়িং আর ড্রয়িং। যা বাপি, বাড়ি যা। আমার বক্সিং থেকে শেখা জ্যাব, ক্রস, হুক, আপারকাট আমি তোর ওপরেই প্র্যাকটিস করে নিলাম। যা। ভালো, খুব ভালো, দেখলাম বুঝলাম, আর সেই সঙ্গে ধৈর্য ধরলাম, কারণ যে সয় সে রয়। তবে মেয়ে মানুষের এতটা পার ভালো নয়। যতই তুমি বক্সিং খেলায় রাজ্য চ্যাম্পিয়ন হও না কেন, মেয়েদেরকে রান্না আর কান্নাতেই বেশি মানায়। সেদিন আর নেই নেতা ঠাকুর। আজকে দিনে মেয়েরা না প্লেন চালায়, মহাকাশে যায়। তারা যেমন নাচতে জানে, কাঁদতে জানে, চুল বাঁধতে জানে, তেমন প্রয়োজনে ওই কানের নিচে ঠাটিয়ে চড় লাগাতেও জানে। চটটা তুমি আমার গালি মারলে। আসলে আমি হচ্ছি বর্বর নাম্বার 4। চিরটা কাল মানুষের উপকারে মাথা ঘামিয়ে নিজেই খাই মার। উপকার? সে উপকারে জ্বলন্ত উদাহরণ তো আমি। আমার কলম ধরা ডান হাতটা কেটে নিয়ে যে উপকার তুমি করেছো, সেই উপকারের ঋণ শোধ করতে আমার মেয়ে রাজলক্ষ্মী আজ গায়ে এসেছে। এইবার সেই হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেব বাবা। বন্ধ করব বাঁধ ভাঙা, গাছ কাটা, নারী পাচার, সরকারি চান নিয়ে রাজনীতি, দুর্নীতি, গরিব মানুষকে ঠকানো। আর তারপর ওই নেতা ঠাকুরের মুখ থেকে ওর ওই ভালো মানুষের মুখোশটা না আমরা সবাই মিলে টেনে ছিঁড়ে খুলে নেব। ভালো, খুব ভালো। এসেছিলাম তোমাকে সম্মান দিতে, সংবর্ধনা জানাতে। আমার এই ভদ্রতা, সভ্যতা, সৌজন্যতা শিক্ষাকে দুর্বলতা ভাবলে ভুল করবে। মনে রেখো, ওই পুকুরের জল নোংরা হলো সে কিন্তু আগুন নেবানোর কাজেই লাগে। ভুল বলছো বাবা ঠাকুর, শিমুল বা বকুল কাঠি হোক, আগুনের চেহারাটা কিন্তু একই থাকে। একদম ঠিক বলেছো মামনি। মুখোশ হারিয়ে এই শয়তানগুলো ভুলেই যায় যে মিথ্যের খোলসে সত্যকে চাপা দেওয়া গেলেও তা মুছে ফেলা অসম্ভব। নেতা ঠাকুর গো, চুলে কলপ লাগিয়ে চুলের ওই সাদা অংশগুলো কালো করা গেলেও না, সাদা হওয়াটা কোনোদিনও বন্ধ করা যায় না। আরে যাও যাও, মেয়ে মানুষের ভাষণ মানি তো ঢপের কীর্তন। যারা প্রত্যেক মাসে প্রাকৃতিক নিয়মে পেটের ব্যথায় ঘরের কোণে বসে কাতরায়, সেই অবলা মেয়ে আমার বিরুদ্ধে করবে প্রতিবাদ। শুনলো হাসি পায়। প্রাকৃতিক নিয়মে মেয়েরা প্রত্যেক মাসে ওই কষ্টটা সহ্য করে বলেই না তোদের মতো নরকের কীটগুলো এই পৃথিবীর আলো দেখতে পায় রে জানোয়ার। রাজলক্ষ্মী, চন্দ্রকান্ত চৌধুরী, আমি আজকের মেয়েদের বাবা মাদের বলছি, আপনারা প্রত্যেকে আপনাদের ঘরের মেয়েটাকে কি ভাবেন বলুন তো? টেনশন না, টেনশন। 10-10টা ছেলের সমান মানসিক শক্তি একটা মেয়ের মধ্যে। আপনারা প্রত্যেকে আপনাদের জীবনে রোজকার লড়াই দিয়ে সেটা বোঝেন না। প্রকৃতি তার সমস্ত শক্তি দিয়ে আমাদের গড়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছেন আদ্যা শক্তি, মহামায়া। আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, প্রত্যেকে নিজের ঘরের মেয়েটাকে গড়ে তুলুন এক একজন লৌহ মানবী। ঘরে ঘরে দুর্গা, যার দু চোখে জ্বলছে ভীষণ আগুন, কপাল থেকে ঠিকরে বেরোচ্ছে ভয়ঙ্কর তেজরশ্মি, যার হাতে জ্বলছে উঠছে খড়গোছ, আর দু পায়ের নুপুরে বেজে উঠছে রণধুন্দুবি। নৃশংস হট্ট হাসিতে কেঁপে উঠছে আকাশ। দেবতারাও যাকে দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে বলছেন, মহামে প্রভং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং
বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকছি, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে ছটফট করতে থাকছে অসংখ্য মুন্ডহীন দেহ। মনে রাখবেন সমাজের অন্ধকারে লুকিয়ে থাকা এইসব মানুষরূপী কুত্তাগুলো না, যখন বিপদে পড়ে তখন দিনের শেষে ওই নারী শক্তির আঁচলের তলায় লুকিয়ে জয় মা কালী মন্ত্রই জপ করে। আমার জপের মালায় লুকোনো থাকে বিষের ছড়ি। আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে যাচ্ছি, এই আশ্রমে জমিতে গড়ে তুলবো সাধারণ মানুষের জন্য করোনা হাসপাতাল, ওই পাশের জমিতে গড়ে তুলবো অক্সিজেন তৈরি কারখানা। দেখবো আমাকে কে বাধা দেয়। বাবা ঠাকুর, খুলে ফেলবো, পেছনে খুলে ফেলবো আমার ভদ্রতার মুখোশখানা। আমার একটাই ঢাল, একটাই তরোয়াল, লাল মাকড়সার জাল। আর সেই জালের পাকে পাকে রাজলক্ষ্মীকে জড়িয়ে বুঝিয়ে দেবো যে আমার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, পাখি ডাকে না, আর মানুষ নাচে বাঁদরের মতো। আচ্ছা, আরেকদিন এই আশ্রমে এসে জেনে যাবো আশ্রমের অতীত রহস্যের কথা। সে যুগের কৌশলা দেবীকে জানি শ্রী রামচন্দ্রের মা বলে, আর এ যুগের ভগবতী দেবীকে চিনি বিদ্যাসাগরের মা বলে। কিন্তু সবিতা রানী ওই রাজশেখরের হাত ধরে সবার অলক্ষ্যে এই আশ্রমে এসে সবার গুরুমা হয়ে ওঠার অতীত রহস্যটা রাজলক্ষ্মীর অজানা, তাই না? আমি যখন যেটা ধরি তা শেষ না দেখে ছাড়ি না। ও ছেড়ে দিলে সোনার গহুর, আর তো পাবো না নামন, ছেড়ে দিলে সোনার হো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না রাজলক্ষ্মী, কিছুতেই না। তোমরা চুপ করে আছো কেন মামুনি? না না না, তোমরা চুপ করে থাকবে না। মামুনি, আমি সাপ, শকুন, শেয়ালকেও বিশ্বাস করতে পারি, কিন্তু ওই বাজে লোকটার নিঃশ্বাসটাকেও ঘেন্না করি। আমার কাছে তোমার আর আমার বাপির সাধনার এই আশ্রমটা সত্যম শিবম সুন্দরম। একটু সাবধানে পথ চলবি মা, কারণ ওই জানোয়ারটা অপেক্ষা করে থাকবি শুধু তোর একটা ভুল ধরার জন্য। ফুল ফোটানোর মন্ত্রটা তো তোমরাই আমাকে শিখিয়েছো মামুনি, বাদ দাও তো। ভেবেছিলাম আশ্রমে ফিরে সবাই মিলে কত মজা করবো, কিন্তু ঢোকার মুখে এই চারপাশে আগুন আর বৃষ্টি পরিবেশ দেখে না মাথাটা গরম হয়ে গিয়েছিল। ঠান্ডা রাখতে হয় রে মা, ঠান্ডা রাখতে হয়। লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম অবস্থায় তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। আমার বাবা, এই জন্যই তো বলি বাবা মানে বট গাছের ছায়া, বাবা মানে রোদ থেকে মুক্তি, আর আমার মামুনি মানে মন্দিরের প্রতিমা। তোমাদের দুজনকে দেখেই তো শিখেছি, জীবনে মন খুলে হাসতে গেলে দুঃখ যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখতে হয়। নে, এবার তো চ্যাম্পিয়ন কাপটা বের কর, দেখো। উফ মামুনি, বাপি, তোমরা ভাবতেই পারবে না রিঙে ওঠার আগে আমার সেই কি টেনশন, যে তার পরে দু হাতে মুখ ঢেকে খুব কেঁদেছি জানো। মামুনি গো, আমি ভাবতেই পারছি না উইমেন্স বক্সিং এর আমি স্টেট চ্যাম্পিয়ন। কি সুন্দর ট্রফিটা রে, দেখুন গুরুমা, দেখুন। এ শুধু ট্রফি নয় বাপি, এই যে আমার স্বপ্ন পূরণের গল্প গো, আমার লড়াইয়ের ধ্রুবতারা, আর তোমাদের আশীর্বাদ। রাজলক্ষ্মী, স্বপ্ন কখনো দেখিনি মাটিতে যে আজ স্বর্গ এসেছে না, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। কোন
সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি, মুগ্ধ দু চোখ স্তব্ধ হৃদয়, সময় তো গেছে থামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। গুরুমা, এই যে গুরুমা, মোর সবগুলো রয়েছে গো, সবগুলো রয়েছে। কি হয়েছে ফকির চাচা? হয়েছে মানে, আমি যে বাবুদের জমিনে চাষ করি, সেই জমিনে আমার আমিনা মাইয়াটাকে একা পেয়ে ওই বাবা ঠাকুর তার দলবল নিয়ে বাবা ঠাকুর তোমার মেয়ে কি করেছে ফকির চাচা? অত্যাচার চালাইছে গো, অত্যাচার চালাইছে। অত্যাচার? বলো ফকির চাচা কি হয়েছে? অগতি তুমি আমার মেয়েটার ইজ্জত নিয়ে তার জীবটাকে উপরে নিয়েছে। আল্লাহ, এই যে পশুর চেয়েও সাংঘাতিক বাবা, এই যে পশুর চেয়েও সাংঘাতিক। না 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 না, এই অন্যায় মেনে নেওয়া যায় না, এই অন্যায় কিছুতেই মেনে নেওয়া। তুই কোথায় চললি রে মা? জানি না বাবা, জানি না, সময় যেখানে নিয়ে যাবে সেইখানে যাবো। আর এবার জনজাগরণের বারুদে জ্বালাবো ছোট্ট একটা দেশটাই কাটি। আর কতদিন মেয়েরা হবে ওই নিচ লালসা যৌনতার শিকার বলতে পারো? শান্তির মিছিল তো অনেক হলো, মোমবাতি জ্বালানো বৃথাই হাজার হাজার। চাই না আর একটা নারী দিবস কিংবা নীরব প্রতিবাদ। ওই ভণ্ড পাষণ্ড নেতা ঠাকুরকে শিখিয়ে দিতে হবে যে নারী লক্ষ্মী সরস্বতীর মতো শান্ত, প্রয়োজনে সেই রণচণ্ডী হয়ে পান করতে জানে আগুনের অমৃত। গাজ্য গাজ্য খানাং মুরা মধুয়াবৎ পিরম্যহম মাত্তাই হাতে চাইবা গর্জি শান্তাসু দেবতা। না 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 না, এ কিছুতেই সম্ভব নয়। বাবা ঠাকুরের নামে ধর্ষণের অভিযোগ, এটা গভীর ষড়যন্ত্র। আচ্ছা, এই খবরটা যদি মিডিয়াতে চলে যায় কি হবে একবার ভেবে দেখেছো সাবিত্রী? কি আবার হবে? এই রাজবাড়ির মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে, এর থেকে বেশি কিচ্ছু আর হবে না। রাজবাড়ির এই বিপদের সময় তুমি উপবাস করছো সাবিত্রী? এই সময় তোরই বইনা মূল কানায় তো তুমি মিস্টার রুদ্রপ্রতাপ রায়। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 কারণ সেদিন বন্ধু পিড়িতে না রেখে ওই রাজশেখরকে আর তার পরিবারকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। তখন শুনেছিলে আমার কথা? সব কিছু জেনে শুনে আজ তুমি না জানার অভিনয় করছো সাবিত্রী। তা জানবো না কেন? ওই রাজশেখরকে তাড়িয়ে দিলে যে তার সাথে তোমার পিড়িতে নাগরও চলে যেত, আর সেটা তুমি সহ্য করতে কি করে বলো? সাবিত্রী, মুখ সামনে কথা বলবেন। তোমার এত কিছু করে দেওয়ার পরেও তুমি আমাকে কথা শোনাচ্ছ? আরো অনেক কিছু শোনার বাকি আছে। কি অফিসার, আপনি এখানে? আসতে বলো, আপনার চাষিদের যেভাবে খেপে তোলা হয়েছে তাতে করে মনে হচ্ছে বাবা ঠাকুর যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে। তার উপর বাবা ঠাকুরের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়ে গেছে। তার মানেটা হলো গিয়ে জলে কুমির আর ঢাকায় বাঘ। যেভাবেই হোক ওই অ্যারেস্ট ওয়ারেন্ট আপনাকে বাতিল করতে হবে অফিসার। সে ক্ষমতা থাকলে কি আমি এতক্ষণ হাত গুটিয়ে বসে থাকতাম? ক্ষমতা যখন নেই তখন পুলিশের পোশাকটা খুলে ফেলে দিন অফিসার। পারলে জ্যোতিষী সেজে ভাগ্য বিচার করে আগে নিজের কপালটাকে ফেরা। আপনার মতন একজন অপদার্থ অফিসারকে আমার ভালো বাবা যে কি করে এতদিন পুষেছিলেন তা তো একমাত্র ভগবানই জানেন। আচ্ছা আচ্ছা অফিসার, সামান্য ওয়ারেন্টটুকু কি উইথড্র করার ক্ষমতা আপনার নেই? আপনি খামোখাই আমার উপর রাগ করছেন পামেলা ম্যাডাম। বাবা ঠাকুরের সম্পূর্ণ কেসটা থানার ওই নতুন অফিসার দেখছেন, আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না। তুমি কোনো চিন্তা করো না পামেলা মা, টাকার বান্ডিল মুখে ছুঁড়ে মারলে সেই টাকা আবার ফেরত চলে আসবে।
সালা নিজেও ঘুষ খাবে না, কালকে খেতেও দেবে না, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। কি নাম ওই অফিসারের? অর্ক প্রবল আইডিয়া আইপিএস। না পামেলা মা, ওর একার দ্বারা এত বড় কাজ করা সম্ভব নয়। ওর পেছনে চারটে ধূর্ত মাথা, কে সে? রাজলক্ষ্মী। ওই রাজলক্ষ্মী চাষিদের খেপিয়েছে। রাজলক্ষ্মীকে আমি শেষ করে দেবো। ও জানে না যে ও কলেজে পা দিয়েছে। তুমি একটু শান্ত হও পামেলা মা। শান্ত থাকা যাচ্ছে না আঙ্কেল, শান্ত থাকা যাচ্ছে না। যে মানুষটা তার সারাটা জীবন দিয়ে দিল এই গ্রামের উন্নতির জন্য, আর আজকে সেই মানুষটাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হলো। আর এরপরেও তোমরা আমাকে শান্ত থাকতে বলছো। বড় সত্যি জয়, বড় সত্যি জয়, বড় সত্যি জয়, বড় সত্যি জয়। এই যে বড় সাহেব, চাষিবাইদের আর শান্ত রাখা যাচ্ছে না, ওরা বাবা ঠাকুরকে চাইছে। এখন কি হবে বড় সাহেব? কি আবার হবে? যেতে পেছনে বাঁশ নিলে এমনটা এখন বোঝো ঠেলা। এইটি তো বড় সাহেবের কোনো দোষ নেই, যে আসল দোষী তাকেই তো সামনে নিয়ে এলেই হয়। কি বললে তুমি ভালো বাবাকে আসামি বললে? হ্যাঁ গো দিদিমণি, হ্যাঁ, যে দোষ করে তাকেই তো দোষী বলা হয় গো দিদিমণি, তাকেই তো দোষী বলা হয়। দুর্বলদের উপর অত্যাচার করার শিক্ষাটা বোধহয় আপনি আপনার ওই ভালো বাবার থেকে পেয়েছেন, তাই না ম্যাডাম? কে তুমি? আমি একটা সাধারণ মেয়ে, যে মনে প্রাণে বিশ্বাস করে দেশের প্রত্যেকটা ধর্ষিতা নারীর শাড়ি তার রক্তাক্ত জাতির পতাকা। রাজলক্ষ্মী। সঠিক উত্তর। তা বলছিলাম কি ম্যাডাম, কখনো সখনো এই অত্যাচারটা একটু আমার উপরেও করে দেখতে পারেন। হাতটা কেটে ওই হাতটা আবার আপনাদেরই সুতো দিয়ে সেলাই করে দেহের সাথে ফিট করে দেবো। তাই নাকি? নিজেকে তুমি কি ভাবো রাজলক্ষ্মী? হ্যাঁ, কি ভাবো? গ্রামের রানী নবাব নন্দিনী, নাকি নারী প্রগতির পোস্টার? নারী প্রগতির পোস্টার কিনা জানি না, শুধুমাত্র জানি অত্যাচারীদের মেরে দেওয়ালে পোস্টার করে দেওয়ার শিক্ষাটা না উপর থেকে নিয়েই এসেছি। তোমার ওই দম্ভ অহংকারের ফোনাটা ভেঙে দিতে না আমার বেশি সময় লাগবে না রাজলক্ষ্মী। তাই নাকি? তাহলে আপনিও একটা কথা মাথায় রাখবেন ম্যাডাম, আমি কিন্তু হাত দেখালে মুঠি দেখাই। তাই দেখবেন আমার ফোনা ভাঙতে গিয়ে আপনার ওই 20 দাঁতগুলো আবার উপরে না চলে আসে। কি চাও তুমি? কেন এসেছো এখানে? আমার চাওয়া পূরণ করার ক্ষমতা আপনার নেই। এখানে এসেছি একটাই কারণে, ফকির চাচার মেয়েকে ধর্ষণের অপরাধে আপনাদের ওই বাবা ঠাকুরের শাস্তি চাই। কি সাহস, রাজবাড়িতে এসে বাবা ঠাকুরের বিরুদ্ধে কথা বলছে? তা কি করবো বলুন অফিসার? আপনাদের মতন সরকারি চাকরিরত পুলিশ অফিসার যদি ওই সরকারি খাকি বর্দির থেকে ময়লা ধুতে দামি ডিটারজেন্ট পাউডার নিতে রোজ এই রাজবাড়িটার চারপাশে ঘুরঘুর করেন, আমি একটা সৎ উদ্দেশ্যে কেন আসতে পারি না? মুখ সামলে কথা বলো মেয়ে। রাজলক্ষ্মী আমার নাম, আর ওই খাকি বর্দিটা পরে আছেন তাই এতক্ষণ মুখ সামলেই কথা বলছি, তা না হলে এতক্ষণে। কি হচ্ছে সব? যেটা এই সোনাইদিঘি গ্রামে আমি এই প্রথম দেখছি গো বড় সাহেব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাই আপনাকে বলছি, যে আগুনের আজ এই রাজবাড়ি থেকে ধেয়ে আসছে তাকে আপনি নেভানোর চেষ্টা করুন, নইলে একদিন এই রাজবাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বড় সাহেব, ছাই হয়ে যাবে। কোথায় আছে রতন চেনে? বাকিটা বলবেন না ম্যাডাম, বাকিটা তো আপনাদের সকলের সাথে ওই বাবা ঠাকুরের সম্পর্ক যেটা, সেটা না। রাজলক্ষ্মী, কিন্তু গ্রামের এই ব্যাপারে রাজবাড়ি কি করতে পারে রাজলক্ষ্মী? এটা কি বলছেন আঙ্কেল? আপনাদের মতো ধনী ব্যক্তিদের হাতেই তো এখন দেশ চালানোর ক্ষমতা। নেতা মন্ত্রী সবাই তো আপনাদের হাতের পুতুল মাত্র। তাই সামান্য সোনাইদিঘি গ্রাম আপনাদের এত বড় রাজবাড়ির কথায় চলে না, তা কখনো হয়? এখন মিলছে তো আমার কথা। করো, এদের জন্য আরো করো। এই রাজবাড়ির সম্মান নষ্ট করতে আগে বাবা উঠে পড়ে লেগেছিল, এখন মেয়ে এসেছে। বদরক্ত যাবে কোথায়? এই অফিসার, মুখ সামলে কথা বলুন। যে আগুন তুমি আর লাগানোর চেষ্টা করছো রাজলক্ষ্মী, সেই আগুনে তুমি একদিন জ্বলে পুড়ে মরবে। আর এই আমি বলে যাচ্ছি। কেন সব জেনে শুনে কেন তুমি আগুন নিয়ে খেতে চাইছো? এতে তোমার কি লাভ সেটা আমি জানতে পারি? আর এতদিন ধরে আপনি বা কেন এই ঘৃণ্য শয়তানটাকে আড়াল করে আসছেন আঙ্কেল? তাতে আপনার কি লাভ সেটা কি আমি জানতে পারি? অবশ্যই। উনুনের ধোঁয়া বাড়ির চার দেওয়ালকে কালো করতে পারলেও আকাশের গায়ে যেমন কোনো দাগ কাটতে পারে না, ঠিক তেমনি ডাল পাতা আর তুলসী পাতার গল্প দিচ্ছেন। মাথায় রাখবেন, কাককে দামি সাবান দিয়ে ওয়াশিং মেশিনে কাচলেও না সে কখনো বক হয়ে যায় না। তোমার মতন মেয়েদের মনটা হচ্ছে সাপের, বুদ্ধিটা হচ্ছে গাধার, আর চোখ দুটো হচ্ছে ধাঁধার। তাই তো তোমার মিথ্যা অভিযোগে প্রমাণ
আমি সঙ্গে করেই এনেছি মা। প্রমাণ? কোন প্রমাণের কথা বলছেন যে আপনি? প্রমাণ কিছুক্ষণ আগেই আমাকে গ্রেপ্তার করতে আসা পুলিশ অফিসার অর্কপ্রবর লাহিড়িকে দেখিয়ে এসেছি, সেই প্রমাণ। ফকির ভাই, একবার এদিকে আয় তো, আর এদের সামনে আসল ঘটনাটা তুই নির্ভয়ে বল। ফকির চাচা, ফকির চাচা, এরা কোন প্রমাণের কথা বলছে ফকির চাচা? ফকির চাচা, তুমি কিন্তু ভয় পাবে না, তুমি সব খুলে বলো, আমি আছি এখানে। বলো ফকির,